জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, ফ্যাসিবাদ বিলোপই ছিল আন্দোলনের মূল লক্ষ্য। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হবে। জুলাই আগস্ট মাস ধরে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। রংপুর থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু এনসিপির। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সংস্কার সহ ৩ দফা দাবি পুনর্ব্যক্ত। আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই ৩টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। নানা আয়োজনে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে বিএনপি। যোগ দিয়েছেন জুলাই শহীদদের স্বজন ও আহতরা। ভার্চুয়াল বক্তব্য দেবেন খালেদা জিয়া। আজকের দিনেই শুরু ইতিহাস পাল্টে দেয়া জুলাই আন্দোলনের। কোটা সংস্কারের দাবি রূপ নেয় গণ অভ্যুত্থানে। বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নবযাত্রা। বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা ১ জুলাই দেখতে পাই, যেটা আমাদের এই উপস্থিতিটা আমাদের সাহস, স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আমরা একটা বিরাজনীতিকীকরণের একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী সোমবার আসামি পক্ষের শুনানি। ১০৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রা সহ দিনভর নানা আয়োজন। সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের উল্লাস। সবাইকে সাথে নিয়ে চলা, অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় তার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যেতে চায়। ইউনিভার্সিটি তো বাংলাদেশে ১ নাম্বার কিউএস র্যাঙ্কিং এ এই বছর প্রথম হয়েছে। ঢাকা ভার্সিটির যেহেতু এত বড় একটা ইতিহাস, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে পড়বো। ওয়ানডে ভেন্যু প্রেমাদাসায় টাইগারদের অনুশীলন। ফিরলেন নতুন ও সাবেক অধিনায়ক মেহেদী মিরাজ ও নাজমুল শান্ত। কাল মাঠে গড়াবে ম্যাচ। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার, যাতে স্বৈরাচার আর মাথাচাড়া না দিতে পারে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। তিনি বলেন, সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও রয়েছে। তিনি আরও বলেন, ১৬ বছর পর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল দেশের মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রতি বছর এই সময়টাকে উদযাপন করা হবে, যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এ সময় জুলাইকে গণজাগরণ মাস হিসেবে তুলে ধরার কথাও বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান পুনরুদ্ধার ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি, সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল, এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। এ সময় নাহিদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আবু সাইদের পরিবারকে সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন তারা। এরপর গাইবান্ধার উদ্দেশ্যে পথসভা শুরু করেন এনসিপি নেতারা। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এই কর্মসূচিতে পালন করবে এনসিপি। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাইদের হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সকালে রংপুরের নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও বড় ভাই আবু হোসেন। এ সময় বাবা মকবুল হোসেন বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সহ যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে হবে। এ সময় মা মনোয়ারা বেগম বলেন, সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না করা হয় তবে আবু সাইদের রক্ত বৃথা যাবে। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এবং জুলাইয়ের যে কোনো একদিনকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান পরিবারের সদস্যরা। যারা অপরাধী, যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল, তাদের ঘর সকলে আইনের আওতায় আনি সরকার যেন দ্রুতগতিতে বিচার করা হয়। আবু সাইদের যে জন্য জীবনটা দিছে ওটা যেন বিতরণ জানে, এটাই সরকারের কাছে। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিকেল 3টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এই অনুষ্ঠান শুরু হবে। বিগত 16 বছরের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার ও জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেবেন অনুষ্ঠানে। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণের জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উদ্বোধক হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতৃবৃন্দ জানান, দ্রুত বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, অটুট রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। দীর্ঘ 1 বছর আমরা পার করেছি। আজকে সেই শহীদ পরিবারদেরকে গুরুত্ব দিয়ে আজকে আমাদের এই বীর শহীদদের যে গণঅভ্যুত্থানের যে শহীদদের স্মরণে আমাদের যে বাস্তবায়ন কমিটির মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যেন সুন্দর থাকে, সেটা যেন বলিষ্ঠ থাকে এবং একটা নিরপেক্ষ ভাবে যেন একটা নির্বাচন হয়। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সেই প্রত্যাশাটা করছি। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেতে চাই আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখানে রয়েছেন। রবিন, নেতাকর্মীরা কি অনুষ্ঠান স্থলে পৌঁছেছেন কিনা, দিনের সার্বিক কর্মসূচি সম্পর্কে জানতে চাই আপনার মাধ্যমে। ইশরাত আসছেন মূলত দিনের শুরু থেকেই আসলে আসা শুরু করেছেন এবং এই উপস্থিতির একটা বড় অংশ হচ্ছে দেশের নানা প্রান্তে এই জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত যে নির্মম হত্যাযজ্ঞ কিংবা নির্মম নির্যাতন নিপীড়ন যার শিকার হয়েছে বিভিন্ন পরিবার, সেই শহীদ এবং আহত পরিবারের সদস্যরা আসছেন বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা হতাহত হয়েছে, গুম খুনের শিকার পরিবারগুলো, সেই পরিবারের সদস্যরাও আসছেন। মূলত বলা চলে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তারাই এবং তাদেরকেই একেবারে সম্মুখ সারির যে আসনগুলো রয়েছে সেখানে বসার জন্য ব্যবস্থা করা। এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা বিগত দিনে বিএনপির সঙ্গে কিংবা যুগপৎভাবে আন্দোলন সংগ্রাম করেছে কিংবা যারা স্বৈরাচার বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে সেই সব দলের নেতৃবৃন্দ আসলে উপস্থিত থাকবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে, যদিও হয়তোবা তিনি সশরীরে উপস্থিত না হয়ে ভিডিও বক্তব্য রাখবেন। প্রধান অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য অন্যান্য নেতৃত্ব
নেতৃবৃন্দ আসলে উপস্থিত থাকবে। মূলত যেই জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত আন্দোলন সংগ্রামে হতাহত পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানাতে যে 6ই আগস্ট পর্যন্ত টানা যে কর্মসূচি রয়েছে, জুলাইয়ের দিনকে স্মরণ করে শোক বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির পক্ষ থেকে সেই কর্মসূচির প্রথম দিনে আজকে এই উদ্বোধনী কর্মসূচি। যদিও গতকাল রাত 12টায় ছাত্রদলের পক্ষ থেকে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির এই কর্মসূচির মধ্য দিয়ে 6 আগস্ট পর্যন্ত টানা কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে, যার শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। যে স্বপ্ন আর সম্ভাবনায় রচিত হয়েছিল ৩৬ জুলাই, এক বছরে সে পথে কতটা এগুলো বাংলাদেশ? বন্ধ হয়েছে বৈষম্য, মুক্তি পেয়েছে কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রই বা কতটুকু পুনঃপ্রতিষ্ঠিত হলো? সহকর্মী লামিয়া তিথি খুঁজেছেন এসব প্রশ্নের উত্তর, তুলে ধরেছেন ৩৬ জুলাইয়ের ইতিহাস। যেন 18-র কোটা আন্দোলন ফিরে আসে 24-এর পহেলা জুলাইতে। তপ্ত রোদে একদল শিক্ষার্থী ন্যায্যতার দাবি নিয়ে রাজু ভাস্কর্যের সামনে, স্লোগানে বারুদ কণ্ঠ, সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শুরু হয় নতুন ইতিহাস নির্মাণের লড়াই। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের জন্য সরকারকে দেয়া হয় আলটিমেটাম। 3-4 তারিখ টানা কর্মসূচি থাকবে। এর ফাঁকে চলে যৌক্তিক আন্দোলনের পক্ষে অনলাইন অফলাইন জনমত তৈরির কাজ। 7 জুলাই পালিত হয় বাংলা ব্লকের, ধারাবাহিকভাবে চলে বিক্ষোভ অবরোধ। আন্দোলনে নামেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুরু হয় তাদের অপবাদ দেওয়ার অপচেষ্টা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে বসেন স্বয়ং শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তীব্র ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ। রাষ্ট্রযন্ত্রের সীমাহীন দমন নিপীড়নের সাথে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে ছাত্রলীগ। বন্ধ হয় ক্যাম্পাস, আসে হল ছাড়ার নির্দেশ। তবুও কিছু তরুণ চালিয়ে যায় আন্দোলন, প্রতিবাদে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে আদালত থেকে 21 জুলাই রায় আসে কোটা সংস্কারের, কিন্তু তখনও থামেনি আইন শৃঙ্খলা বাহিনীর গুলি, হামলা আর গ্রেফতার। সরকারের চাপেও তাই আন্দোলন স্থগিতে রাজি হননি সমন্বয়করা। তুলে নেওয়া হয় তাদের 6 জনকে, বাকিরা ঘোষণা করেন 9 দফার। আন্দোলনে যোগ দিতে শুরু করে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকার সব প্রবেশপথ। অনলাইন অফলাইনে চলতে থাকে অভিনব নানা কর্মসূচি। বাড়তে থাকে পুলিশ আর বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারানো বিপ্লবী বন্ধুদের সংখ্যাও। রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদে সামিল হন প্রবাসীরাও। 3 আগস্ট শুক্রবার ডাক আসে শহীদ মিনারে। সেদিন ঢাকার সব সড়ক মেশে স্মৃতির মিনারে। লাখো মানুষের জমায়েত থেকে ঘোষণা এলো 1 দফা। শেখ হাসিনাকে আর চায় না বাংলাদেশ। এক দফার ঘোষণায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারের রেজিম। বাড়তে থাকে হত্যাযজ্ঞ, পুড়িয়ে ফেলা হয় মরদেহ। এর মাঝেই প্রথমে 6 আগস্ট, পরে 5 তারিখেই লং মার্চের কর্মসূচি দেন জুলাই যোদ্ধারা। রচিত হয় নতুন ইতিহাস, দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শৃঙ্খল ভাঙার আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সেই আনন্দ আর ত্যাগের 1 বছরের মাথায় স্বপ্ন দেখা তরুণদের কাছে প্রশ্ন, কেমন আছে বাংলাদেশ? ফ্যাসিস্ট রাজনৈতিক দল, সেই দলকে আমরা উৎখাত করতে পেরেছি, ফলে আমাদের কিন্তু একটা ধাপ অর্জিত হয়েছে, কিন্তু দেশটাকে আবার নতুন করে গঠন করা সেই কাজটা বাকি। সেই জায়গায় অপ্রাপ্তি, সেই জায়গায় হতাশা। এখনো সুযোগ রয়েছে। জুলাইয়ের উপর দাঁড়িয়ে আসলে সামনের দেশটাকে গড়তে হবে, রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কমিটমেন্টগুলো যদি আমরা রক্ষা না করি, এই মানুষের সাথে যদি প্রতারণা আমরা করি, তাহলে মানুষ মানে এদেরকে অস্বীকার করে আসলে সরকার চালানো, রাজনীতি করা সম্ভব নয়। যেই চাওয়ার জায়গা থেকে এতগুলো মানুষ জীবন দিল, সেই জায়গায় যদি কম্প্রোমাইজ হন, সেটা যেই হোক, তাকে মানুষ প্রত্যাখ্যান করবে। এই পরিবর্তনগুলো মানুষ জীবন দিয়ে স্বাক্ষর করে রেখে গেছে, মানুষের রক্ত দ্বারা স্বাক্ষরিত। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনটা হবেই, এটা নিশ্চিত।
কথা ছিল পরিবারতন্ত্র, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে হবে সংস্কার, উন্নয়ন হবে সাধারণের জীবনমানের। সে প্রত্যাশা কতটা মিটেছে? বিপ্লবের পরে যে প্রত্যাশা থাকে মানুষের ভিতরে ওই প্রত্যাশা ছিল, এবং 15 বছর 16-17 বছরের তার যে ক্ষোভ, তার যে বঞ্চনা, বৈষম্য, সেটা সে দ্রুত তার সমাধানটা চেয়েছিল। তো সেই প্রত্যাশা তো আসলে পূরণ হয় নাই। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, আমরা শুধু শেখ হাসিনার পতনের কথা বলি নাই, আমরা এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের কথা বলেছিলাম। বিভিন্ন ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের কারণে দেখা গেছে যে জুলাইয়ের অনেকগুলো কমিটমেন্ট কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের এখনও সুযোগ আছে এবং ভবিষ্যতেও সুযোগ থাকবে। এই 11 মাসেও যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু প্রত্যাশা অনুযায়ী হয়নি। কেন হয়নি? আমি অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায় আছে। আমি এখনও মনে করি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আমরা তাকে যেই জায়গাটাকে প্রত্যাশা করি, তিনি ওই জায়গার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছেন। তার সাথে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি আমার জায়গা থেকে মনে করি তারা হয়তো এই অভ্যুত্থানকে ধারণ করে, স্পিডকে ধারণ করে, কিন্তু ধারণ করা আর বাস্তবায়ন করার মধ্যে পার্থক্য রয়েছে। এই সেই রাজু ভাস্কর্য, যার পাদদেশ থেকে শুরু হয়েছিল ন্যায্যতার লড়াই। চলমান এ লড়াইয়ের আজ 1 বছর পূর্ণ হলো। দেশকে বদলে দেয়া ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা, তারাই এখন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। জুলাই অভ্যুত্থান যেভাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেই একতাকেই সম্বল করে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এমন আশাতেই বুক বেঁধেছে সবাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা সবাই এখন জানি 36 জুলাইয়ের মানে কি, কিন্তু 365 দিন আগে যখন জুলাই শুরু হয়েছিল তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবাক বিস্ময়ে বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক। ছাত্র জনতার দাপটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা। আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে মোড় নিয়েছিল প্রতিদিন, আজ শুরুর দিনটির কথা তুলে ধরেছেন সহকর্মী আহমেদ রেজা। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে অরাজনৈতিক ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের কর্মসূচি, যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে। প্রায় শুরু থেকেই সকল সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচার করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে যমুনা টেলিভিশন। দর্শক, আজ জানাতে চাই প্রথম দিনের সেই জুলাইয়ের সারসংক্ষেপ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। 72 সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে। লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 46 বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা। কোটা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার সরকারের। 24 সালের 5 জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে। এতে আবারও শুরু হয় তীব্র আন্দোলন। 30 জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি। আমরা সহযোদ্ধারা মিলে প্ল্যান করলাম যে 5 জুনেই আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো। কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে। এটি পুনর্বহাল চেয়ে 1 জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন। শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন থেকেই তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন। মেধাবীরা হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা আগামী 3 এবং 4 জুলাই একত্রে এইটা রাজু ভাস্কর্যে সবাই একত্রে
বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয় বেলা 11টায়। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহ্বান জানান 4 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার। 28 এবং 29 জুন আমরা প্ল্যানিং করে একটা নাম ঠিক করি যে আমাদের ব্যানারের নাম হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1 জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করি। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাই। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা 2-3 দিনের একটা কর্মসূচি দিই। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা মহাসড়ক। এছাড়া জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয়। স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ। ওই টাইমে আমাদের একটা সুবিধা করেছিল যে শিক্ষকদের পেনশন যে স্কিম, ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছিল। ফলে যে শিক্ষার্থী যারা ছিল তারাও এই ক্লাস পরীক্ষার যে চাপ এটা ছিল না। ফলে বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা 1 জুলাই দেখতে পাই, যেটা আমাদের এই উপস্থিতিটা আমাদের সাহস, স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আমরা একটা বিরাজনীতিকরণের একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছি, আন্দোলন বিমুখতা মানুষের মধ্যে ছিল। এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগত নতুনত্বটা আমরা সম্পৃক্ত করতে পারি। শিক্ষার্থীদের আন্দোলনে কিছুটা বাড়তি সুযোগ তৈরি করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সর্বাত্মক কর্মবিরতির কারণে। রাজু ভাস্কর্যের এই জায়গা থেকেই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। বিক্ষোভ প্রতিবাদে আহত নিহত হয়েছেন হাজারে হাজার, তবুও দমে যাননি। বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ 2.0 এর পতাকা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি আগামী 7 জুলাই। আজ শুনানি শেষে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন জানান, এটি একটি ঐতিহাসিক ও গুরুতর মামলা, তাই প্রস্তুতির জন্য সময় চেয়েছেন তারা। চেষ্টা থাকবে শেখ হাসিনাকে খালাস পাওয়ানোর। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেসব চার্জ জানা হয়েছে তা সঠিক নয় বলে মনে করেন এই আইনজীবী। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়, যেখানে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই, এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না তার দল। দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। তিনি জানান, 5 আগস্টের পর দেশের মানুষ চেয়েছে মৌলিক পরিবর্তন, যা 53 বছরেও হয়নি। সংস্কার মাধ্যমে মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ক্ষমতার থাকার যে প্রবণতা, সেটার লাগাম টেনে ধরার চেষ্টা চলছে মন্তব্য করে মোহাম্মদ তাহের বলেন, এই সংস্কারে বিএনপি এবং আরও 3টি রাজনৈতিক দল ছাড়া বাকি দলগুলো একমত হয়েছে। আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না, এদেশের মানুষ গ্রহণ করবে না, কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি। হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে। জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, 1971 সালের পর এদেশের ছাত্র জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান। পরাজিত ফ্যাসিস্ট বসে নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা করছে তারা। তাদের সমস্ত অপতৎপরতা রুখে দিয়ে গণ অভ্যুত্থান সফল করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, সেক্ষেত্রে মব সৃষ্টির কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস
করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে এবং তাকেও আইনের আওতায় আনা দরকার। এই সমস্ত তৎপরতাকে আইনের আওতায় আনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যশোরের সার্কিট হাউস এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 3 জনের মৃত্যু হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী জাহিদ হাসান সেই খবর রাখছেন। জাহিদ, একটু বিস্তারিত জানতে চাই কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কেউ কি আহত হয়েছেন কিনা? ইশরাত, যে যশোরের সার্কিট হাউস পাড়ায় যে বিল্ডিং ফর ফিউচার নামে একটি বেসরকারি বিল্ডার্স কোম্পানি আছে, তাদের একটি ইকবাল মন্দির নামে 8 তলা যে ভবন আছে সেটা নির্মাণাধীন কাজ শুরু হয়েছে। 8 তলার যে 5 তলাতে যে কার্নিশ, দেওয়ালের যে কার্নিশ, সেটা কিছুদিন আগে নির্মাণ কাজ শেষ হয়। সেটার যে 2 জন প্রকৌশলী এবং যে একজন সাব প্রকৌশলী, সব 3 জন মিলে তারা সেই 5 তলার কার্নিশটা পরিদর্শনে যায়। পরিদর্শনে গেলে যে কার্নিশের দিকে পা রাখতে তারা 3 জন ভেঙে পড়ে। ভেঙে পড়লে ঘটনাস্থলে গুরুতর আহতরা স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে কর্তরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 3 জনের ভিতরে আমরা জানতে পেরেছি 2 জন প্রকৌশলী, একজন সাব ইঞ্জিনিয়ার আমরা জানতে পেরেছি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যে এই যে ইকবাল মন্দির প্রায় 4 থেকে 5 বছর আগে এখানকার যে কার্যক্রম শুরু করে যে বিল্ডার্স তাদের যে 5 তলাতে সেটা কাজ সম্পন্ন হয়েছে 8 তলা এই ভবনে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যে এই 2 প্রকৌশলী এবং সাব ইঞ্জিনিয়ার 3 জন মিলে তারা যে কোনো যে নিরাপত্তার যে বিষয় নিজেদের সেটা না নিয়েই তারা এই নির্মাণাধীন ভবনে উঠেছে। সব মিলে লাশ এখন পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বজনরা আসলে ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। ইশরাত। জাহিদ, ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও সমন্বয়ক সহ সকল অংশগ্রহণকারীর সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ বলেন, জাতীয় নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে যারা মজলুম ছিল এখন তারা ক্ষমতার দোরগোড়ায় চলে এসেছে। সংস্কার ব্যতীত নির্বাচনের সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, দ্রুত গণহত্যাকারীদের বিচার শেষ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারে বাধা না দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে, আমরা যারা নবনির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করব এবং শুধু প্রতিহত না, আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করব। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের পক্ষে ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বন অধিদপ্তরের পক্ষে বন সংরক্ষক হোসাইন নিশাত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ডিএসসিসির অর্থায়নে নগরীর সড়ক বিভাজক, ফুটপাত, খালের পাড় ও অন্যান্য উন্মুক্ত স্থানে সবুজায়নের কাজ করবে বন অধিদপ্তর। এ সময় ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, এই চুক্তির আওতায় 81 কিলোমিটার জায়গায় বনায়ন করা হবে। পঞ্চবার্ষিক চুক্তির আওতায় গ্রিন সিটিতে পরিণত করা হবে ঢাকাকে। আমরা এবার এই বছর থেকে বন বিভাগের সাথে এমওইউ স্বাক্ষর করছি এই কারণে যে আমরা কোথায় কি গাছ লাগাবো, এটা আসলে এই টেকনিক্যাল নলেজটা ওনাদের, তো ওনাদের কাছ থেকে ওনারা আমাদের জন্য এগিয়ে এসেছেন। এই জন্য আমরা অবশ্যই বন বিভাগের কাছে কৃতজ্ঞ যে আজকে এখন থেকে আমরা একদম বিশেষজ্ঞ মতামত নিয়ে ঢাকাকে আমরা গ্রিন করব। তারা যে গাছ সাজেস্ট করবে সেটাই আমরা লাগাবো। তাহলে হবে কি, এই গাছগুলো আমাদের পরিবেশ এবং প্রতিবেশ উন্নয়নে সহায়তা করবে। গৌরব ও ঐতিহ্যের 104 বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু পাঠদান নয়, বরং সামাজিকভাবেও বেড়ে চলেছে শিক্ষাঙ্গনটির গুরুত্ব। প্রাপ্ত জ্ঞান থেকে বিশ্বজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন প্রতিষ্ঠানটির বর্ষপূর্তিতে, এমনই ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শপথ। 105 বছরে পা দিল দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে জড়ো হন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উপাচার্যের অংশগ্রহণের পর শুরু হয় বর্ণাঢ্য র্যালি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের তরফ থেকেই ছিল প্রতিনিধিত্ব। ভিসি চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শেষ হয় টিএসসিতে। সকাল 10টায় শুরু হয় মূল আয়োজন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। শান্তির বার্তা হিসেবে উড়ানো হয় পায়রা। প্রিয় প্রতিষ্ঠানের জন্মদিনে কাটা হয় 105 পাউন্ড ওজনের কেক। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বৈষম্যহীনভাবে সবাইকে নিয়েই এগিয়ে চলতে চায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যেতে চায় এবং এই কাজটি এককভাবে আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনেক মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এখন আমাদের জাতীয় দায় এবং দায়িত্ব অনেক বেড়েছে। শুধু শিক্ষার্থী নয়, প্রত্যেক সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জানান শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমানরা। আমার ফ্যামিলি এক্সপেক্ট করে নাই যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো। পরে যখন পাইছি আমার ফ্যামিলি এখনো বিশ্বাস করে না যে আমি চান্স পাইছি। ঢাকা ভার্সিটির যেহেতু এত বড় একটা ইতিহাস, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে পড়বো। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল এবং এখনো পর্যন্ত তার মান বজায় আছে বাংলাদেশে। স্বপ্ন আর বাস্তবতার যে সম্মেলন, প্রত্যাশার প্রাপ্তির যে সংযোগ, সেইটা ঘটানোর যে মানসিকতা, এইটা তৈরি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না, একাডেমিক কোয়ালিফিকেশনের বাইরেও আসলে আমি বোধহয় মানুষ হিসেবে অনেক পরিবর্তিত হয়েছি, অনেক মানুষকে চেনার সুযোগ হয়েছে, অনেক ধরনের পার্সপেক্টিভ পাওয়ার সুযোগ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি লাখো শিক্ষার্থীর আত্মপরিচয়ের ঠিকানা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে জুলাইয়ের গণ আন্দোলন, সব কিছুতেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসের প্রতিটি কোণায় রয়েছে ইতিহাস ও অনুপ্রেরণা। দেশের গণ্ডি পেরিয়ে এইবার এই শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে নিজেদের মেলে ধরতে পারবে, এমনই আশা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। আনুষ্ঠানিকতার পর টিএসসি অডিটোরিয়ামে শুরু হয় মূল আলোচনা। শিক্ষার্থীদের অনুভূতিকে গুরুত্বের সাথে দেখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় চেতনার ভিত্তি হতে পারে এই মুক্ত বুদ্ধির চর্চাই। আগামী দিনে সুনাগরিক গড়ার প্রতিষ্ঠান হিসাবে কেবল ডিগ্রি প্রদান নয়, কেবল ক্যারিয়ার প্রস্তুতি নয়, একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে সামাজিক ন্যায়ের আদর্শ ভূমি। কিছু সীমাবদ্ধতা থাকলেও দেশের প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে বরাবরই মাথা উঁচু করে দাঁড়াবে, এই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এবার সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। অনেক দূরে গিয়েছে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি বিষয়ক আলোচনা, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেটস। ইসরায়েল সিরিয়া শত্রুতা দূর করতে মধ্যস্থতার পাশাপাশি নিজের মতো পরিকল্পনা সাজাচ্ছেন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনার বড় ঘাঁটি হতে পারে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় গত ডিসেম্বরে আহমেদ আল শারার নেতৃত্বে গঠিত নতুন শাসক গোষ্ঠীকেও ভালোভাবে নেয়নি ইসরায়েল। আল কায়েদার সাথে সম্পৃক্ত অতীতের কারণে তাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয়। বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান হামলাও চালায়। তবে যুক্তরাষ্ট্রের তৎপরতায় ধীরে ধীরে পাল্টে যায় সুর। মে মাসে হঠাৎই কয়েক দশকের নীতি পরিবর্তনের উদ্যোগ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের। সৌদি আরবে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প, তবে শর্ত জুড়ে দেন সম্পর্ক স্বাভাবিক করতে হবে ইসরায়েলের সাথে। এর কিছুদিন পরই গুঞ্জন ওঠে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদানের পর আলোচিত আব্রাহাম একর্ডসে যোগ দিতে যাচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আজারবাইজানে দুই দেশের উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের খবরও প্রকাশ করে ইসরায়েলের দুটি গণমাধ্যম। মধ্যস্থতাকারী হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্র রয়েছে বলেও জানায়। এবার জোরে সোরেই সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করার আকাঙ্ক্ষা জানিয়েছে ইসরায়েল। শত্রুতা দূর করতে চায় লেবাননের সাথেও। তেল আবিব ও দামেস্কের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। তবে গোলান মালভূমির ব্যাপারে ছাড় দেবে না বলেও নিশ্চিত করেছে তেল আবিব।
আব্রাহাম চুক্তির শান্তির বলয় সম্প্রসারণে আগ্রহী ইসরায়েল। আমরা সিরিয়া, লেবাননের মতো প্রতিবেশীদের অন্তর্ভুক্ত করতে চাই। 40 বছর আগেই ইসরায়েল গোলান মালভূমিতে নিজেদের মালিকানা আইন প্রয়োগ করে। যে কোনো চুক্তি হলেও গোলান ইসরায়েলের অংশ থাকবে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলান দখল করেছিল ইসরায়েল। 1981 সালে আইন করে মালভূমিটি নিজেদের অন্তর্ভুক্ত করে তারা। সংশ্লিষ্টদের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, গোলান ফেরানোর বিষয়ে জোরালো কোনো দাবি নেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার, বরং নিজ সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে চান তিনি। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হলেও সিরিয়ায় শান্তি ফিরবে কিনা নিশ্চিত নন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনার বড় ঘুঁটি হবে দামেস্ক, এমন মত অনেকের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। খেলার খবর, বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর জেনে দিতে চাই। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন। বুধবার 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। এর আগে সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা। এই সিরিজ জুড়েই পাকাপাকিভাবে ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। যদিও তার অধিনায়কত্ব পাওয়া, নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অধিনায়কত্ব না পাওয়া আর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া সবকিছু মিলিয়ে আলোচনা কম হয়নি। মঙ্গলবার ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করে ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। এই ভেন্যুতে 13 ওয়ানডে খেলা বাংলাদেশ মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে, সেটিও ভারতের বিপক্ষে। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে 537 রানের লক্ষ্য দিয়েছে সাউথ আফ্রিকা। তৃতীয় দিনের খেলা শেষে চতুর্থ ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 32। নিজেদের 33 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম 500 রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। তৃতীয় দিনের শেষ বলে করবেন বসকের বলে আউট হন ওপেনার কাইতানো। এর আগে লুয়ান্ড্রে প্রিটোরিয়াসের অভিষেকে 153 এবং করবেন বসকের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 418 রান করে সাউথ আফ্রিকা। জবাবে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 251 রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে উইয়ান মুল্ডারের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে 369 রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। ফিফা ক্লাব বিশ্বকাপের খবর, রাউন্ড অফ 16-এ চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো অবশ্য 4-2 গোলে হেরেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এদিকে ম্যানচেস্টার সিটিকে 4-3 গোলে হারিয়ে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। বল পজিশন, পাস কিংবা শট সবকিছুতেই বায়ার্নের চেয়ে এগিয়ে ছিল ফ্লামেঙ্গো, কিন্তু ফুটবল গোলের খেলা, হ্যারি কেইনের জোড়া গোলে সেখানে এগিয়ে বায়ার্ন। ইংলিশ স্ট্রাইকার বাদে বাকি 2 গোলের একটি লিওন গোতেরেস্কার, বাকিটা আত্মঘাতী। ফ্লামেঙ্গোর 2 গোল এসেছে জর্জিনিও আর জেসনের পা থেকে। এদিকে ফ্লুমিনেন্সের 2 গোল করেছেন জার্মান কানো এবং হারকিউলিস। অপরদিকে জোড়া গোল করা মার্কাস লিওনার্দোর 112 মিনিটের গোলে ম্যানচেস্টার সিটিকে 4-3 গোলে হারিয়েছে আল হিলাল।